আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফের হরমুজ বন্ধ করল ইরান। গাজায় প্রতিদিন ৪৭ নারী শিশুর মৃত্যু। জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় যেভাবে নতুন উচ্চতায় উঠল পাকিস্তান। যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে লেবানন। প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফের হরমুজ বন্ধ করল ইরান। আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার ১ এপ্রিল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে। শনিবার ১ এপ্রিল স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালী ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার ১৭ এপ্রিল আবার খোলা হয়। গাজায় প্রতিদিন ৪৭ নারী শিশুর মৃত্যু। জাতিসংঘ। গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাবে এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৭১,০০০ মৃত্যুর অর্ধেকেরও বেশি। শুক্রবার ১৭ এপ্রিল জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নারী মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ও স্থল সামরিক অভিযানে এই বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ২২,০০০-এর বেশি নারী এবং প্রায় ১৬,০০০ কন্যা শিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যা শিশু প্রাণ হারিয়েছেন। শুধু প্রাণহানিই নয়, এই সংঘাতে আরও প্রায় ১১,০০০ নারী ও কন্যা শিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। সংঘাতের কারণে ফিলিস্তিনি পরিবার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে বলেও জানান সোফিয়া কলটর্প। হাজার হাজার পরিবারে এখন নারীরাই প্রধান উপার্জনকারী হয়ে উঠেছেন। স্বামী হারিয়ে তারা আয়, সহায়তা এবং মৌলিক সেবার সুযোগ ছাড়াই পরিবার চালাতে বাধ্য হচ্ছেন। এদিকে যুদ্ধের মধ্যে প্রায় ১০ লাখ নারী ও কন্যা শিশু বারবার বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে প্রায় ৭,৯০,০০০ নারী ও কন্যা শিশু চরম খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পায়, যা গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত ক্রসিং বন্ধ থাকা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে চিকিৎসা সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় যেভাবে নতুন উচ্চতায় উঠল পাকিস্তান। এই সপ্তাহান্তে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় কূটনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে এবং আলোচনার আয়োজন করে পাকিস্তান বিশ্বমঞ্চে নিজেদের নতুনভাবে তুলে ধরেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করা এলিয়ট অ্যাব্রামস পলিটিকোকে বলেছেন, তারা কূটনৈতিকভাবে নিজেদের মানচিত্রে স্থান করে নিয়েছে। আমি মনে করি তারা আগামীতেও বার্তা বহন করতে থাকবে এবং অনেক সুনাম অর্জন করেছে। পাকিস্তান কেন মধ্যস্থতাকারী হওয়ার সুযোগ পেল, তার কয়েকটি কারণ আছে। ইরান ও চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের নিরপেক্ষ পক্ষ হিসেবে দেখাতে সাহায্য করেছে। এছাড়া যে উপসাগরীয় দেশগুলো মধ্যস্থতা করতে পারত, তারা নিজেরাই সংঘাতে আক্রান্ত ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান তাকে খুশি রাখতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া কার্যক্রমের পরিচালক এলিজাবেথ থ্রেলকিল্ড বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক এবং নেতাদের মধ্যে ব্যক্তিগত আস্থা না থাকলে পাকিস্তান এই আলোচনার আয়োজন করতে পারত না।
পাকিস্তান ট্রাম্পের পছন্দের বিষয়গুলোতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আফগানিস্তানে ১৩ জন মার্কিন সেনাকে হত্যার সঙ্গে জড়িত একজন কাঙ্ক্ষিত আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করতে সাহায্য করেছে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। বাণিজ্য চুক্তি করেছে। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিয়েছে। এমনকি পাকিস্তানের ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রক সংস্থা ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে। থ্রেলকেল বলেছেন, আমি মনে করি না এটা কোনো একটি কৌশলের ফল, বরং এটা হলো দীর্ঘ একটি তালিকা যেখানে পাকিস্তান ট্রাম্প প্রশাসনের মনোভাব বুঝে সে অনুযায়ী কাজ করেছে। ইসলামাবাদে আলোচনা শেষে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তারা অসাধারণ মানুষ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়ার সময় বলেন, মুনির ও শরীফ অবিশ্বাস্য আতিথেয়তা দেখিয়েছেন এবং যোগ করেন, আলোচনায় যা কমতে ছিল তা পাকিস্তানিদের কারণে নয়। পাকিস্তানের সেনাপ্রধান মুনির, যাকে ট্রাম্প তার প্রিয় ফিল্ড মার্শাল বলে ডাকেন, এই সম্পর্ক গড়ে তোলায় বড় ভূমিকা রেখেছেন। ভারত-পাকিস্তান সংঘাতের সময় ট্রাম্প তার প্রতি আকৃষ্ট হন। সেপ্টেম্বরে মুনির শরীফকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন সফরে গেলে সঙ্গে নিয়ে যান গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যা ট্রাম্পের অগ্রাধিকারের বিষয়। তবে সামনে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জও আছে। অবসরপ্রাপ্ত নৌ রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগমারি বলেছেন, ইসরায়েলের ক্ষেত্রে যেভাবে চাপ দেওয়া সম্ভব হয়েছে, পাকিস্তানের পক্ষে সেভাবে দীর্ঘমেয়াদী সমাধান আনার ক্ষমতা নাও থাকতে পারে। তবে একজন আরব কূটনৈতিক বলেছেন, আমেরিকা যেভাবে পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছে এবং বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাতে ভবিষ্যতে ইরান ও আমেরিকার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে লেবানন প্রেসিডেন্ট। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হবার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে। খবর আল আরাবিয়ার। শুক্রবার ১৭ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই পর্যায়ে যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে যাওয়ার চেষ্টা করা হবে, যা দেশের জনগণের অধিকার, ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। জোসেফ আউন বলেন, এখন আমরা একটি নতুন ধাপের সামনে দাঁড়িয়ে আছি। এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়। তিনি ইঙ্গিত দেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের প্রভাব থেকে বেরিয়ে এসে লেবানন আর কারও যুদ্ধক্ষেত্র হতে চায় না। প্রেসিডেন্ট বলেন, আজ আমরা নিজেদের জন্য মধ্যস্থতা করছি। আমরা আর কারো দাবার ঘটি নই কিংবা কারো যুদ্ধক্ষেত্র নই এবং ভবিষ্যতেও হব না। তিনি আরও বলেন, প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো লেবানন সরকার নিজ দেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুনরুদ্ধার করেছে। পরবর্তীতে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক হয়, যা কয়েক দশকের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। ১৯৪৮ সাল থেকে দুই দেশ কৌশলগত যুদ্ধে রয়েছে। ভাষণে জোসেফ আউন জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলাপ কোনো দুর্বলতা নয় এবং এতে দেশের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো চুক্তি আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করবে না, জনগণের মর্যাদা কমাবে না বা দেশের ১ ইঞ্চি মাটিও ত্যাগ করা হবে না।